দিল্লি গল্পটা সবে শুরু হয়েছিল। আগের পর্বে আমরা দেখেছিলাম পুরনো দিল্লির কোলাহল, ইতিহাস আর কিছু আইকনিক খাবারের স্বাদ। কিন্তু দিল্লি শুধু ওল্ড দিল্লিতে সীমাবদ্ধ না, এই শহরের প্রতিটা কোণায় যেন লুকিয়ে আছে শতাব্দীর পর শতাব্দীর গল্প। আর আজ সেই গল্পেরই আর একটা নতুন অধ্যায়। আজ আমরা হাঁটবো মুঘল ইতিহাসের পাতায়, আর সেটার শুরুটা করলাম হুমায়ুনের সমাধি দিয়ে। প্রথম দেখাতেই একটা জিনিস মাথায় আসে, এটা যেন তাজমহলের আগের ভার্সন। আসলে 1570 সালে তৈরি এই মনুমেন্টকেই বলা হয় তাজমহলের ইন্সপিরেশন। মুঘল সম্রাট হুমায়ুনের স্মৃতিতে এটা নির্মিত করেছেন তার স্ত্রী হাজি বেগম। চারপাশের বিশাল বাগান, লাল বেলে পাথর আর সাদা মার্বেলের কম্বিনেশন, সবকিছুতেই একটা রয়্যাল ফিল আছে। আর সবচেয়ে বড় ইন্টারেস্টিং ব্যাপার হলো, এটা শুধু একটা টুম না, এটাই ছিল ভারতের প্রথম গার্ডেন টুম। হুমায়ুনের সমাধির গ্র্যান্ড আর্কিটেকচার আর রয়্যাল ভাইব দেখে আমরা এগিয়ে চললাম আর একটা ইতিহাসের দিকে, ঈশা খানের সমাধি। আর ইন্টারেস্টিং ব্যাপারটা হলো, এই সমাধি কিন্তু হুমায়ুনের সমাধির থেকেও পুরনো। 1547 সালে তৈরি এই টুম ছিল ঈশা খান নিয়াজির, যিনি ছিলেন শের শাহ সুরির দরবারের একজন পাওয়ারফুল নোবেল। মানে মুঘলদের আগের সময়ের ইতিহাসও এখন চুপচাপ দাঁড়িয়ে আছে। চারিপাশে শান্ত পরিবেশ, অষ্টভুজ আকৃতির আর্কিটেকচার আর সেই পুরনো পাথরের কারুকাজ, সব মিলিয়ে জায়গাটায় একটা অন্যরকম ফিল আছে। হুমায়ুনের সমাধি যেখানে গ্র্যান্ড আর ম্যাজেস্টিক, সেখানে ঈশা খান টুম অনেকটা কাম অ্যান্ড আন্ডাররেটেড। কিন্তু অনেস্টলি এই শান্ত ভাইবটাই এই জায়গাটাকে আরও স্পেশাল করে তোলে। এই দুটো ইতিহাসের পাতায় একটু ঘোরাঘুরি করার পর ভাবলাম, চলো আর একটা টুম দেখে আসা যাক। আর সেইভাবেই আমরা পৌঁছে গেলাম সাফদারজং টুমে। 1754 সালে তৈরি এই মনুমেন্টটা ছিল সাফদারজং এর সমান, যিনি মুঘল সাম্রাজ্যের শেষের দিকের একজন পাওয়ারফুল নবাব এবং আওয়াধের শাসক ছিলেন। অনেকেই এই সমাধিকে বলে থাকেন দ্য লাস্ট ফিগার অফ মুঘল আর্কিটেকচার, মানে মুঘল আর্কিটেকচারের শেষ বড় চ্যাপ্টার বলা যায়। প্রথম দেখাতেই বুঝতে পারবেন হুমায়ুন টুম্বের সঙ্গে ভাইবটা একটু মিল আছে, কিন্তু এখানে ক্রাউড কম, শান্তি বেশি, আর অনেস্টলি ছবি তোলার স্কোপও অনেক বেশি। চারিপাশে গার্ডেন, সিমেট্রিক্যাল ডিজাইন আর সেই ওল্ড স্কুল রয়্যাল ফিল, সব মিলিয়ে জায়গাটা বেশ আন্ডাররেটেড, বাট ঘুরে দেখার মতো একটা বেশ ভালো জায়গা।
সূর্য ডোবার পর আমরা চলে এলাম ইন্ডিয়া গেটে। কারণ সত্যি কথা বলতে কি, দিল্লি এসে ইন্ডিয়া গেট না গেলে সেটা আবার কেমন দিল্লি ট্রিপ। 1931 সালে তৈরি এই আইকনিক মনুমেন্টটা আসলে শুধু একটা ট্যুরিস্ট স্পট না, এটা একটা ওয়ার মেমোরিয়াল। কিন্তু আমি যদি একটু হিস্ট্রি আর ইমোশনাল পার্টটাকে সাইডে রাখি, এখানে সন্ধেবেলায় এতটাই ক্রাউড যে একটু পিসফুল ওয়াক করার কোনো জায়গা নেই। তবুও এই ক্রাউড, এই এনার্জি আর রাতের আলোয় ঝলমল করা ইন্ডিয়া গেট, সব মিলিয়ে ডেটা এন্ড করার জন্য এর থেকে বেটার জায়গা অনেস্টলি ভাবাই যায় না। ঘোরাঘুরি তো অনেক হলো, এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ পর্ব, যেটা হলো খাবার। আর ইন্ডিয়া গেট থেকে বেরোতেই চারিপাশে এত ফুড স্টল দেখলাম, অনেস্টলি সেলফ কন্ট্রোল আর বেশিক্ষণ টিকলো না। তাই ভাবলাম আর দেরি করছি কেন, দিল্লির রাস্তার খাবারের স্বাদ দিয়েই ইন্ডিয়া গেটের পর্বটা এখানেই শেষ করা যাক। ইন্ডিয়া গেটের আলো আর ক্রাউডকে পেছনে ফেলে এবার আমরা এগিয়ে চললাম আবার সেই পুরনো দিল্লির সেই আইকনিক জামা মসজিদ গলির দিকে। আর এখন একটাই মিশন, কাবাব। জামা মসজিদ গলিতে ঢুকলে কাবাবের দোকানের তো কোনো অভাব হবে না, শুধু চারিপাশে ধোঁয়া, গ্রিলিং এর স্মেল আর ফুড লাভারদের ভিড়। কিন্তু পুরনো দিল্লিতে কাবাবের কথা উঠলে একটা নাম বারবার সামনে আসে, সেটা হলো কুরেশিয়ার কাবাব। তাই ভাবলাম দেরি না করে একবার দেখা যাক ব্যাপারটা কি। তবে এসে বুঝলাম স্টোরিটা এত সহজ নয়, কারণ কুরেশিদের এখানে অনেকগুলোই দোকান আছে, কিন্তু ওদের থেকেই জানতে পারলাম দোকানগুলো সব তাদেরই। সকালের ভিডিওতে তো আপনারা দেখেইছিলেন যে আমরা আমাদের ফুড হলটা স্টার্ট করেছিলাম কিন্তু জামা মসজিদ গলি থেকে। সারাদিন শপিং ঘোরাঘুরির পরে আমরা কিন্তু আবার সেই ফিরে এসেছি জামা মসজিদ গলিতে। আজকে জামা মসজিদ গলিতে রাতেই আমরা ফার্স্ট স্টার্ট করছি কুরেশির কাবাব দিয়ে, যেটা এখানকার ওয়ান অফ দ্য বেস্ট কাবাব সেন্টার। তো জামা মসজিদ গলিতে এলে কিন্তু এই ভাইরাল কুরেশি কাবাব কিন্তু সবাই ট্রাই করবে। একটা জেনুইন কথা বলছি, জাস্ট ফুড ব্লগিং করছি বলে বলছি না, কিন্তু উইদাউট এনি দিস ইজ আ ভেরি অনেস্ট রিভিউ অফ দিস কাবাব। ইটস সো ড্যাম টেস্টি, প্রচণ্ড টেন্ডার, একদম বাটারে একদম ভর্তি, আর প্রচণ্ড টেস্টি। এক কথা এইটুকুনি করতে পারি একজন ফুডি হিসাবে 100 কুরেশি কাবাব। কাবাব তো হলো, তাই খাওয়ার পর্বটা শেষ করলাম হাজি হোসেনের ক্রিস্পি চিকেন ফ্রাই দিয়ে।
তাহলে আজকে কিন্তু আমাদের দিল্লিতে ডে 3। তো আজকেই আমাদের হোটেল থেকে চেক আউট। তো এরপর আমরা কিন্তু একটা ডেস্টিনেশনে যাব, দিল্লির ফেমাস ডেস্টিনেশন, যেটা আমরা গতকাল মিস করেছি। তো আজকে কিন্তু আমরা দিল্লির 2টো ফেমাস ডেস্টিনেশনে যাব। তো দেখে নেওয়া যাক কোথায় আমরা যাচ্ছি। ডে 3-তে এসে দিনটা শুরু করলাম দিল্লির আর একটা আইকনিক জায়গা দিয়ে, কুতুব মিনার। আর সত্যি কথা বলতে সামনে দাঁড়িয়ে প্রথম থট এটাই ছিল যে এত উঁচু জিনিসটা ক্রেন ছাড়া বানালো কীভাবে। প্রায় 73 মিটার উঁচু আর 800 বছরের বেশি পুরনো কুতুব মিনার কিন্তু বিশ্বের অন্যতম উঁচু ইটের মিনার। 1193 সালে কুতুবুদ্দিন আইবক এর নির্মাণ কাজ শুরু করেন আর পরে সেটা সম্পূর্ণ হয়। কিন্তু মজার ব্যাপারটা হলো এটা শুধু একটা মনুমেন্ট না, এটা দিল্লির ইতিহাসে এক নতুন অধ্যায়ের শুরুর চিহ্ন। আর একটা ইউজফুল টিপ দিয়ে রাখি, এখানে টিকিট কাউন্টারে কিন্তু বেশ ভালোই লম্বা লাইন পড়ে, স্পেশালি পিক টাইমে। তাই হাতে সময় কম থাকলে একটু সকাল সকাল চলে আসাটাই বেটার। আর আসাটাও খুব ইজি, ইয়েলো লাইন ধরে কুতুব মিনার মেট্রো স্টেশন, তারপর অটো নিলেই পৌঁছে যাবেন এই জায়গাতে। ইতিহাসের পর্বটা গুটিয়ে এবার আমরা চলে এলাম শপিং লাভারদের প্যারাডাইস সরোজিনী মার্কেটে। দিল্লির সবচেয়ে ফেমাস স্ট্রিট মার্কেটগুলোর মধ্যে এটা একটা। আপনারা যদি মেট্রো করে আসতে চান তাহলে পিঙ্ক লাইন ধরে খুব সহজেই এখানে চলে আসতে পারবেন। তবে একটা ওয়ার্নিং, এখানে ভিড় কিন্তু হয় মারাত্মক, তাই পিক পকেট থেকে একটু সাবধান থাকবেন। আর অনেস্টলি সরোজিনীতে এলে পকেট খালি হওয়া প্রায় নিশ্চিত, কারণ আপনি একটা জিনিস কিনতে ঢুকবেন আর বেরোবেন হাতে 5টা ব্যাগ নিয়ে। দিল্লির গল্পটা এখানেই শেষ, অন্তত এই পর্বের জন্য। ইতিহাস, খাবার, শপিং, দিল্লি সত্যিই অনেক গল্প দিল। কিন্তু এবার সময় এক নতুন গন্তব্যের দিকে, কিছু চেনা কিছু অচেনা জায়গার খোঁজ। দিল্লির বাস স্ট্যান্ড থেকে হয়তো অনেকে গেস করেই ফেলেছেন আমরা কোথায় যাচ্ছি, কিন্তু সাসপেন্সটা আরেকটু থাক। তাহলে আমাদের দেখা হচ্ছে পরের ভিডিওতে একটা নতুন ডেস্টিনেশনে।